আচ্ছা, নমস্কার বন্ধুরা, ডিসি ম্যাথ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 12, যেখানে মূলত মিশ্রণের কিছু অঙ্ক করতে দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে আশা করি আপনারা এই কোভিড আবহের মধ্যে সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি ভগবানের কাছে। আপনারা সঠিকভাবে স্যানিটাইজার এবং মাস্ক ইউজ করুন এবং সাবধানে থাকুন, যাতে আমাদের দেশ আবার এই মহামারীর প্রকোপ থেকে বের হয়ে এসে আবার উন্নতির পথে এগিয়ে যেতে পারে। যাই হোক, আমরা এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করা একটু শুরু করি। আচ্ছা, কোষে দেখি 12, একের অঙ্কটি দেখি একটু। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসেব করে লিখি। আচ্ছা, এখানে কি বলা আছে অঙ্কটিতে বলা আছে যে জল এবং ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। বেশ, আচ্ছা, তাহলে জলের আনুপাতিক ভাগহার হচ্ছে কত না, লবে থাকবে 5 এবং হরে থাকবে 5+1। কেন না, জল এবং ডেটলের আনুপাতিক ভাগহার তো বলে দিয়েছে 5:1, তাহলে হরে থাকবে 5+1 এইটা, এবং লবে থাকবে জলের যে অনুপাতের মধ্যে হচ্ছে 5:1, এর মধ্যে প্রথমটি হচ্ছে জলের, তাই জলের যে অংশ 5 সেটা রইল লবে এবং হরে রইল 5+1। এটি করে আমরা পেলাম 5/6। আচ্ছা, ডেটলের আনুপাতিক ভাগহারটা হচ্ছে 1/5+1, সেটা হচ্ছে 1/6। বেশ, আচ্ছা, মোট কত মিশ্রণের পরিমাণটা কত? 36 লিটার। তাহলে 36 লিটারের মধ্যে জলের পরিমাণ কত না, 36 লিটারের 5/6 তাহলে 36 গুণ 5/6 লিটার সমান হয়ে যাচ্ছে 30 লিটার। বেশ, এবং ডেটলের পরিমাণ কত না, মোট মিশ্রণের 1/6, তাহলে 36 × 1/6 সমান হচ্ছে 6 লিটার। আচ্ছা, এবারে ধরে নিচ্ছি ওই মিশ্রণে আরো x লিটার জল মেশাতে হবে, যাতে ওই মিশ্রণে ডেটল এবং জলের অনুপাত 3:1 হয়। বেশ, তাহলে জলের পরিমাণ যেমন 30 লিটারই ছিল তেমনই থাকবে, কিন্তু ডেটলের পরিমাণ কি করতে হবে, আরো বাড়াতে হবে। ধরে নিয়েছি সেটা কত না, x লিটার ডেটল আরো মেশাতে হবে আর কি। তাহলে জলের ওই মিশ্রণের মধ্যে এখন ডেটলের পরিমাণ কত হলো, আগে ছিল 6 লিটার, এখন হবে x লিটার বেড়ে গিয়ে 6 + x লিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে না, নতুন যে জল এবং ডেটলের অনুপাত সেটা হবে 3:1। তাহলে জলের পরিমাণ হচ্ছে লবে 30 লিটার এবং হরে ডেটলের পরিমাণ হচ্ছে 6 + x লিটার, সেটা সমান কত বলে দেয়া আছে, 3/1। বেশ, এখানে আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম, করে শেষ পর্যন্ত পেলাম x এর মান 4, অর্থাৎ ডেটল আরো 4 লিটার ওই জলে মেশাতে হবে। তাহলে নির্ণেয় ডেটলের পরিমাণ হচ্ছে 4 লিটার, অর্থাৎ আর 4 লিটার ডেটল ওই 36 লিটার মিশ্রণে মেশালে তবে কি হবে, নতুন যে মিশ্রণ তৈরি হবে তার মধ্যে জল এবং ডেটলের অনুপাতটা কত হয়ে যাবে, 3:1। বেশ, পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্কে বলেছে এক ধরনের পিতলে
তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে দেখি। বেশ, আবার একবার আমরা দেখে নিই। তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে আরো 4 কিগ্রা তামা মেশানো হলো, তাহলে নতুন যে মিশ্রণ পাওয়া গেল তাতে তামা ও দস্তার অনুপাতটা আমাকে বের করতে হবে। বেশ, আচ্ছা, মোট পিতলের পরিমাণ হচ্ছে 28 কিগ্রা, তার মধ্যে তামার আনুপাতিক ভাগাহার কি বলে দেওয়া আছে, তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:2। তাহলে হরে থাকবে 5+2 এবং লবে থাকবে তামার যে অংশ সেটা কত, 5। তাহলে 5/5+2 সমান হচ্ছে 5/7। দস্তার আনুপাতিক ভাগাহার 2/5+2 অর্থাৎ 2/7। তাহলে 28 কিগ্রা পিতল আছে আমার, সেই 28 কিগ্রা পিতলে তামার আনুপাতিক ভাগাহার হচ্ছে 28 কেজির 5/7 অর্থাৎ 28 × 5/7 অত কিগ্রা সমান হচ্ছে 20 কিগ্রা। আর দস্তার পরিমাণ পাচ্ছি বাকি 8 কিগ্রা। বেশ, 28 × 2/7 কিগ্রা সমান 8 কিগ্রা। এবারে কি বলেছে না, এই যে কি বলে পিতলের মধ্যে আরো 4 কিগ্রা তামা মেশানো হলো। তাহলে আগে তামা ছিল কত, 20 কেজি, এখন 4 কেজি বেড়ে গিয়ে কত হলো, 24 কেজি। তাহলে তামা ও দস্তার নতুন অনুপাত কত হয়ে যাবে, 24:8, এবং সেটাকে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 3:1। বেশ, আচ্ছা, আচ্ছা, 3 অঙ্কটি, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে হিসাব করে লিখি। তাহলে ফিনাইল 60 লিটার, তাতে 2:23 অনুপাতে ফিনাইল এবং জল রয়েছে। আর কত লিটার মেশালে ফিনাইল, তবে কি হবে, এই অনুপাতটা পরিবর্তিত হয়ে 9:46 হবে, সেটা আমাকে বের করতে হবে। বেশ, দেখি এগিয়ে যাই। আচ্ছা, তাহলে 60 লিটার মিশ্রণ, তাতে ফিনাইল এবং জলের অনুপাত হচ্ছে 2:23, এটা দেয়া আছে। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগাহার হবে, হরে হবে 2 + 23, আর লবে হবে ফিনাইলের যেটা অংশটা সেটা হচ্ছে 2, এর থেকে পেলাম 2/25। আর জলের আনুপাতিক ভাগাহার হচ্ছে, হরে হচ্ছে 2 + 23 যেমন, আর লবে হচ্ছে জলের যে অংশটা অর্থাৎ 23 সেটা, অর্থাৎ 23/25। তাহলে মিশ্রণ আমার কত আছে, 60 লিটার। তার মধ্যে হচ্ছে ফিনাইলের পরিমাণ কত হবে না, 60 × 2/25 কত লিটার, সেটা করে পেলাম 24/5 লিটার। বেশ, জলের পরিমাণ কত হবে না, 60 × 23/5 সমান হচ্ছে 276 / 5 অত লিটার। আচ্ছা, এবারে ধরি যে আর x লিটার ফিনাইল মেশাতে হবে, তাহলে আমরা আমাদের ওই প্রয়োজনীয় যে অনুপাত সেটা পেয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে ফিনাইল আগে ছিল 24/5 লিটার, তার সঙ্গে আরো x লিটার মিশলো, তাহলে হলো কত, 24/5 + x অত লিটার। আচ্ছা, আর জল তো যেমন যতটা ছিল ততটাই, অর্থাৎ 276/5, এটা সমান প্রশ্নে কত বলা আছে, 9/46। তাহলে ওই দুটোর অনুপাত করলাম, করে সেটা সমান 9/46 হলো। এখান থেকে কি করলাম, যোগ করা এবং কাটাকুটি সবকিছু যা কিছু করলাম, টোটালি ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম x এর মান 6। অর্থাৎ আর 6 লিটার ফিনাইল মেশালে আমরা আমাদের যে প্রয়োজনীয় অনুপাত ফিনাইল এবং জলের 9/46 সেটা পেয়ে যাব, অর্থাৎ 9:46 সেটা হবে। নির্ণেয় ফিনাইলের পরিমাণ হচ্ছে 6 লিটার। বেশ,
আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়েছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি। আবার একবার পড়ি। 7:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মিশিয়েছেন। আচ্ছা, শেষে রয়ে গেল কত না 72 কিগ্রা। তাতে তিনি আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে দিলেন, দিয়ে তার বালি এবং সিমেন্টের অনুপাত করে দিলেন 6:1। তাহলে আমাকে প্রশ্ন বের করতে হবে যে কতটা হচ্ছে সিমেন্ট তিনি মিশিয়েছেন ওই 72 কেজি মশলাতে। বেশ, আচ্ছা, 72 কেজি মশলা, তাতে বালি এবং সিমেন্টের অনুপাত হচ্ছে 7:1। তাহলে বালির আনুপাতিক ভাগহার হরে হবে 7+1 এবং লবে হবে 7। তার থেকে পেলাম 7/8। সিমেন্টের আনুপাতিক ভাগহার ওরকম একইভাবে হরে হবে 7+1 এবং লবে হবে 1, তাহলে 1/8। মশলা রয়েছে কত 72 কেজি, তাহলে তাতে বালির পরিমাণ হবে 72 × 7/8, এত সমান সমান হচ্ছে 63 কিগ্রা। আর সিমেন্টের পরিমাণ হবে 72 × 1/8 সমান হচ্ছে 9 কিগ্রা। এবার আমি ধরে নিচ্ছি আমাদের যে নতুন অনুপাতের কথা বলা হয়েছে 6:1, সেটা হবার জন্য তাকে আরও x কেজি সিমেন্ট মেশাতে হয়েছে। সিমেন্ট আগে তাহলে ছিল কত 9 কেজি, এখন তার সঙ্গে আরও x কেজি মিশে গেল, তাহলে 63/9 + x। এটা সমান অঙ্কে কি বলা আছে না সিমেন্ট মেশানোর পরে সেই অনুপাতটা হয়ে যাবে 6:1। তাহলে 63/9 + x = 6/1। এর থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম x সমান 1.12 কেজি। তাহলে আর সিমেন্ট যদি 1.12 কেজি অর্থাৎ 1.5 কেজি মেশালেই কি হবে, বালি এবং সিমেন্টের অনুপাত 6:1 হয়ে যাবে। বেশ, আচ্ছা, তারপরে গিয়ে যাই। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসাব করে লিখি। তাহলে খেয়াল রাখতে হবে 4:3:2 কিসের কিসের অনুপাত, তামা, দস্তা, নিকেলের। 54 কেজিতে বলছে আর এইরকম 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে অনুপাত পরিবর্তিত হতে 6:5:3 হবে, সেটা নির্ণয় করতে হবে। বেশ, তাহলে 54 কেজি জার্মান সিলভার, তার মধ্যে তামা, দস্তা, নিকেলের অনুপাত হচ্ছে 4:3:2। তাহলে তামার আনুপাতিক ভাগহার লবে হবে 4 + 3 + 2 এবং হরে হবে 4 + 3 + 2 এবং লবে হবে তামার যেটুকু অংশ অর্থাৎ 4, তাহলে পাচ্ছি 4/9। একইভাবে দস্তার আনুপাতিক ভাগহার পাচ্ছি 3/9 এবং নিকেলের আনুপাতিক ভাগহার পাচ্ছি 2/9। তাহলে 54 কেজি জার্মান সিলভারে আমরা কি পাবো, তামা রয়েছে 54 কেজির 4/9 অংশ অর্থাৎ 54 × 4/9 কিগ্রা সমান সমান 24 কিগ্রা। দস্তা রয়েছে 54 × 3/9 কিগ্রা সমান সমান 18 কিগ্রা এবং নিকেল রয়েছে 54 × 2/9 কিগ্রা সমান 12 কিগ্রা। আচ্ছা, ধরি আরও x কেজি দস্তা মেশাতে হবে। তাহলে দস্তা আগে ছিল 18 কিগ্রা, এখন হবে কত 18 + x কিগ্রা। আচ্ছা, নতুন অনুপাত কত বলা হয়েছে, তামা, দস্তা, নিকেলের 6:5:3। আচ্ছা, তাহলে তামা আর দস্তার যে অনুপাত সেটা কত হবে 24/18 + x, সেটা সমান কত হবে 6:5 অর্থাৎ 6/5 হবে। তার থেকে করে আমরা পেলাম x এর মান 2। বেশ, আবার একইভাবে বলা আছে কি না দস্তা আর নিকেলের অনুপাত কত বলা আছে, নতুন যে অনুপাত সেটা হচ্ছে 5:3। তাহলে দস্তা হয়েছে 18 + x আর নিকেল হয়েছে
12 আছে, কারণ নিকেলের কোনো পরিবর্তন হয়নি। এই দুটোর অনুপাত কত বলা হয়েছে? 5/3। এর থেকেও পেয়ে গেলাম x = 2। তাহলে কি হচ্ছে না, নতুন যে অনুপাত আমরা পাচ্ছি সেখানে যে x মানে x এর যে মান সেটা কি করছে, এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে। অর্থাৎ x এর যে 2 যে মানটা, সেটা কি করছে আমার এখানে যে দুটো ইকুয়েশন দুটোকেই স্যাটিসফাই করছে। যাই হোক, মোটামুটি x এর মান হলো 2, তাহলে নির্ণেয় দস্তার পরিমাণ হচ্ছে 2 কেজি। বেশ, পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবানের গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3 এবং 4:5। বেশ, যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা হিসাব করে লিখি। তাহলে 2:3 যেখানে অনুপাত সোডা ও সাবান গুঁড়োর, তার সেটা কত নেওয়া হয়েছে? 10 কেজি। আর দ্বিতীয় প্রকারের হচ্ছে 18 কেজি, তার মধ্যে সোডা সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে 4:5। এদেরকে এইভাবে মিশিয়ে দেওয়া হলো। আমায় দেখতে হবে নতুন যে মিশ্রণ তৈরি হলো তাতে সাবান গুঁড়ো কত থাকবে সেটা বের করতে হবে। বেশ, আচ্ছা, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার কি বলে সাবানের অনুপাত হচ্ছে 2:3, অঙ্ক থেকে দেখলাম। তাহলে সোডার আনুপাতিক ভাগার হচ্ছে হরে 2+3 এবং লবে হচ্ছে 2 = 2/5। একইভাবে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার হচ্ছে 3/2 + 3 = 3/5। তাহলে প্রথম প্রকারের সাবান আমার কত নেবে বলেছে? 10 কেজি। তাহলে 10 কেজিতে সোডার আনুপাতিক ভাগা 10 কেজিতে সোডার পরিমাণ হচ্ছে 10 × 2/5, অত কিগ্রা সমান 4 কিগ্রা। আচ্ছা, সাবান গুঁড়োর পরিমাণ 10 × 3/5 অর্থাৎ 6 কিগ্রা। বেশ, আচ্ছা, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার, এই সোডা এবং সাবান গুঁড়োর যে অনুপাত সেটা হচ্ছে 4:5। তাহলে সোডার আনুপাতিক ভাগার হচ্ছে হরে হবে 4 + 5 এবং লবে হবে 4 = হচ্ছে 4/9। আর সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার হবে হরে হচ্ছে 4 + 5 আর লবে হচ্ছে 5, তাহলে 5/9। বেশ, তাহলে আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের আনুপাতিক ভাগার লেখা হয়েছে। এবারে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান কত নেওয়া হয়েছে? 18 কেজি। এখানে আমি এই প্রথম প্রকার গুঁড়ো সাবান কথাটা লিখে ফেলেছি, এখানে এইটা প্রথমের জায়গায় দ্বিতীয় কথাটা লেখা হবে, সরি ফর দ্যাট। যাই হোক, তাহলে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান নেওয়া হয়েছে 18 কেজি। তার 18 কেজির মধ্যে সোডা রয়েছে 18 × 4/9, অত কিগ্রা সমান 8 কিগ্রা, এবং সাবান গুঁড়ো রয়েছে 18 × 5/9 সমান 10 কিগ্রা। বেশ, তাহলে এই দুটো হচ্ছে গুঁড়ো সাবান যদি মিশিয়ে দেওয়া হয়, তাদের মোট যোগফল কত হবে না, প্রথম প্রকারের 10 কেজি এবং দ্বিতীয় প্রকারের 18 কেজি, দুটো মিলিয়ে হচ্ছে 28 কেজি। আচ্ছা, এর মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ তাহলে কত হচ্ছে না, প্রথম প্রকারের 10 কেজিতে সাবান গুঁড়ো রয়েছে কত, প্রথম প্রকারের মধ্যে সাবান গুঁড়ো রয়েছে আচ্ছা দেখি হবে সোডা ও সাবান গুঁড়ো 2:3 এবং 4:5। বেশ, আচ্ছা, প্রথম প্রকারের তাহলে গুঁড়ো সাবানে 10 কেজিতে সাবান গুঁড়ো রয়েছে আমার 6 কেজি, আর দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানের 18 কেজিতে আমার সাবান গুঁড়ো রয়েছে 10 কেজি। প্রথমটায় রয়েছে 6 কেজি সাবান গুঁড়ো, দ্বিতীয়টায় রয়েছে 10 কেজি সাবান গুঁড়ো। তাহলে 28 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত রয়েছে না, প্রথমটা 6 এবং পরেরটা 10 সমান 16 কেজি। তাহলে গুঁড়ো সাবানে আমার যে গুঁড়ো সাবান তার মোট অনুপাত তার মোট কি বলে ওজন কত, 28 কেজি।
এবং তার মধ্যে সাবান গুঁড়ো কত রয়েছে 16 কেজি। তাহলে 16/28 এত অংশ কি থাকবে নতুন যে গুঁড়ো সাবানে, 16/28 সমান সমান 4/7 কি থাকবে সাবান গুঁড়ো থাকবে। এখানে এই একটা বিষয় হচ্ছে গুঁড়ো সাবান এবং সাবান গুঁড়ো এই দুটো কথার মধ্যে খুব একটা কমপ্লিকেশন চলে আসছে, ফলে এই অঙ্কটা করার সময় সাবধানে দেখতে হবে যে কোন টার্মটা আমরা ইউজ করছি, গুঁড়ো সাবান না সাবান গুঁড়ো। এই অঙ্কটা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে একইভাবে দেখে আসছি। এই অঙ্কটার কথাগুলো একটু চেঞ্জ করা উচিত, নাহলে গুঁড়ো সাবান এবং সাবান গুঁড়ো এই দুটো কথা কনফিউজ করে দেয় ছাত্রছাত্রীদের। যাই হোক, আচ্ছা 7 অঙ্কটিতে চলে যাই আমরা। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রের ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। আবার একবার অঙ্কটা পড়ি। দুটি সমান আয়তনের পাত্রে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দুটি সমান আয়তনের পাত্রে একটিতে 1/3 অংশ ফলের রস, অন্যটাতে 1/4 অংশ ফলের রস ছিল, অর্থাৎ বাকি অংশগুলো দুটো গ্লাসের খালি ছিল। আমি কি করলাম, পাত্র দুটোর বাকিটাকে পুরো জল দিয়ে ভরে দিলাম, দিয়ে নতুন একটা পাত্রে ওই পুরো যে 2 গ্লাস নতুন মিশ্রণ পেলাম সেটাকে ঢেলে দিলাম। এবারে জানতে চাইছে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কি হবে সেটা লিখতে হবে। বেশ, আচ্ছা এখানে বলা আছে দুটি সমান আয়তনের পাত্রে রাখা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে আমি ধরে নিয়েছি দুটি সমান আয়তনের পাত্রের প্রত্যেকটার আয়তন হচ্ছে x ঘন একক, এখানে x লিটার ধরা যেতে পারতো। বেশ, তাহলে প্রথম পাত্রে ফলের রস ছিল কত না 1/3 অংশ বলা ছিল প্রথম পাত্রে, তাহলে সেটা হবে x × 1/3 ঘন একক সমান x/3 ঘন একক। তাহলে প্রথম পাত্রে ফাঁকা ছিল কতটা না x - x/3 সমান হচ্ছে 2x/3 ঘন একক। তাহলে ওই বাকি ফাঁকা অংশে কি করা হয়েছে, জল মেশানো হয়েছে। বেশ, তাহলে প্রথম পাত্রে জল মেশানো হয়েছে 2x/3 ঘন একক জায়গাতে। আচ্ছা দ্বিতীয় পাত্রে ফলের রস ছিল কত বলেছে 1/4 অংশ, তাহলে সেটা থেকে আমরা পাচ্ছি x/4 ঘন একক। তাহলে দ্বিতীয় পাত্রে জল মেশানো হয়েছে কত x - x/4, ফাঁকা যে অংশটা সেটা হচ্ছে 3x/4। তাহলে এবারে নতুন পাত্রে কি করা হয়েছে, ওই 2 গ্লাস মিশ্রণকে ঢেলে দেওয়া হয়েছে। তাহলে সেখানে ফলের রস পরিমাণ কত হচ্ছে, প্রথমটা হচ্ছে x/3 ঘন একক, দ্বিতীয়টা হচ্ছে x/4 ঘন একক, যোগ করলে হচ্ছে 7x/12 ঘন একক। বেশ, আর জলের পরিমাণ প্রথম পাত্রে 2x/3 ঘন একক, দ্বিতীয় পাত্রে 3x/4 ঘন একক, যোগ করে পেলাম 17x/12 ঘন একক। এখানে আমার কি জানতে চেয়েছে না ফলের রস ও জলের অনুপাত। তাহলে ফলের রস হচ্ছে 7x/12 আর জল হচ্ছে 17x/12। এখানে হিসেব করলে কত পাবো, 7:17। এটা হচ্ছে আমার নির্ণয় উত্তর। বেশ, পরের অঙ্কে আমি চলে আসি। 8টা, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। ওই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। আবার দেখি, 3টি সমান মাপের গ্লাস, 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। এই 3টে শরবতকে একটি বড় পাত্রে ঢেলে দেওয়া হয়েছে। নতুন পাত্রে তাহলে জল আর সিরাপের অনুপাতটা আমাকে বের করতে হবে। বেশ, দেখা যাক। আচ্ছা আচ্ছা এখানে এই আগের অঙ্কটার মতোই খানিকটা অঙ্কটা, ওখানে ছিল 2টি গ্লাস, এখানে হচ্ছে 3টি গ্লাস। বেশ, তাহলে প্রথম প্রতিকটা যে সমান মাপের গ্লাস তাদের প্রত্যেকটার আয়তন আমি x লিটার হিসাবে ধরেছি। তাহলে প্রথম গ্লাসে বলা হচ্ছে 3:1 অনুপাতে জল আর সিরাপ রয়েছে। তাহলে জলের পরিমাণ হচ্ছে, জলের আগে আনুপাতিক ভাগারটা কত হবে, হরে হবে 3+1 আর লবে হবে 3, সেটা করে আমরা পেলাম 3x/4 লিটার। আচ্ছা সিরাপের পরিমাণ হবে কত, x/4 লিটার। দ্বিতীয় গ্লাসে বলা আছে 5:3 জল এবং সিরাপের অনুপাত, তার থেকে পাচ্ছি জলের পরিমাণ 5x/8 লিটার এবং সিরাপের পরিমাণ পাচ্ছি
3x/8 লিটার। বেশ। তৃতীয় গ্লাসে জল এবং সিরাপের অনুপাত বলা আছে 9:7। তাহলে তৃতীয় গ্লাসে জলের পরিমাণ হচ্ছে 9x/16 এবং সিরাপের পরিমাণ হচ্ছে 7x/16। তাহলে বড় পাত্রে জলের পরিমাণ আমরা কি পাচ্ছি না, প্রথম গ্লাসে 3x/4 লিটার, দ্বিতীয় গ্লাসে 5x/8 লিটার এবং তৃতীয় গ্লাসে 9x/16 লিটার। এই তিনটেকে যোগ করে পেলাম 31x/16 লিটার। বেশ। আচ্ছা, এবার হচ্ছে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ x/4 লিটার, দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ 3x/8 লিটার এবং তৃতীয় গ্লাসে সিরাপের পরিমাণ হচ্ছে 7x/16 লিটার। এই তিনটেকে যোগ করলাম, করে পেলাম বড় যে পাত্র তাতে সিরাপের পরিমাণ, সেটা হচ্ছে 17x/16 লিটার। তাহলে বড় পাত্রে জলের পরিমাণ 31x/16 লিটার এবং বড় পাত্রে সিরাপের পরিমাণ 17x/16 লিটার। তাহলে আমার কাছ থেকে জানতে চেয়েছে নতুন পাত্রে জল এবং সিরাপের অনুপাত কত হবে। তাহলে 31x/16 = 17x/16 সমান হচ্ছে 31/17। বেশ। আচ্ছা আচ্ছা এখানে এই যে চ্যাপ্টার এর হচ্ছে ফার্স্ট পার্টটাকে আমরা এখানেই শেষ করছি। অর্থাৎ কোষে দেখি 12-এর ফার্স্ট পার্ট যেটা, সেটাকে আমরা এখানেই শেষ করছি। এই পার্টে আমরা মোট 8টা অঙ্ক নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম। বাকি অঙ্কগুলি, অর্থাৎ বাকি যে 15 পর্যন্ত যে অঙ্ক, সেগুলিকে আমরা এর পরের দ্বিতীয় ভিডিওতে করার চেষ্টা করব। না হলে এই ভিডিওটি অনাবশ্যক বড় হয়ে যাবে এবং সেটা খুব একটা ভালো জিনিস হবে না আর কি। যাই হোক, যদি আমার এই ভিডিও আপনাদের কোনো কাজে লেগে থাকে, আশা করি কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং করে উৎসাহ দেবেন। যদি ভালো লেগে থাকে ভিডিও, সে সম্বন্ধে কিছু কমেন্টও করবেন, যাতে ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আমার এই ভিডিওগুলি এবং আমার এই চ্যানেলটি আরও বেশি করে মানুষের কাছে প্রমোশন পায়। সেটা করবার জন্য আপনাদের লাইক এবং কমেন্ট ভীষণভাবে জরুরি। তবে যেহেতু আমি একদমই ইউটিউবে শিক্ষামূলক ভিডিও পোস্ট করার ক্ষেত্রে একেবারেই নতুন, এই ক্ষেত্রে পা রেখেছি, তাই ভিডিও করার ক্ষেত্রে কিছু ভুল হতে পারে, বা অঙ্ক করার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে কিছু হয়তো ভাষা প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে বা বোঝানো। সেরকম থাকলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলের আরও অন্যান্য যে ভিডিও রয়েছে শিক্ষামূলক, সেগুলিও দেখার চেষ্টা করুন। আশা করি সেগুলি আপনাদের কিছু কাজে লাগবে। আপনাদের যদি নতুন আর কোনো বিষয়ে শিক্ষামূলক ভিডিও লাগে, সে সম্বন্ধে বলবেন। আমি সে সম্বন্ধে পড়াশোনা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের সামগ্রিকভাবে কিছু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে উৎসাহ দেবেন। কোভিড আবহে আপনারা ভালো থাকুন। আমরা এই চাইনিজ যে করোনা ভাইরাস, সেটা থেকে একদিন মুক্ত হব এবং আমার দেশ এবং এই সমগ্র মানব জাতি, গোটা পৃথিবী একদিন আবার উন্নতির পথে এগোবে, এই আশা রাখি। নমস্কার, ধন্যবাদ।